হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চলেছি বন্ধুরা, যেটা গল্পের প্রথম টাইটেল হচ্ছে মা এবং ছেলের মধ্যে কেমন কি ঘটে গেছিল ওর বাবা বেঁচে না থাকায়। এটা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো গল্পটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করে শুনবে না। যদি স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদম মজা পাবে না, তাই আমি তোমাদের সাজেস্ট করব একদম শেষ অবধি শোনো, তাহলে অনেক মজা লাগবে বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের সেই মা এবং ছেলের সেই করুণ কাহিনীটা। তো বন্ধুরা, আমার নাম অরুণা। আমার বিয়ে শাদী হওয়ার পরে আমার সন্তানের যখন ঠিক বড় হয়ে গেল, তখন আমার স্বামীও চলে গেল। আমার স্বামীর বিসি অফিসে এডিএমের পিয়নের চাকরি করত। তো আমার স্বামী মারা যাওয়ার পরে এককালীন একটা টাকাও আমরা পেতাম। সেই টাকা দিয়ে মা এবং ছেলে একরকমভাবে জীবনযাপন করতে থাকলাম। এদিকে আমাকে বিয়ে শাদী দেওয়ার পরে আমার বাবা মা তার একটা সময় দুজনেই চলে গেছে আমাকে ছেড়ে। আমার জন্য দুনিয়াতে আর কেউ নেই, আমার আর ভাবনও নেই, আমি একদম একলা। এদিকে আমার বিয়ের পরে আমার একটা সন্ধান হওয়ার পরে আমার স্বামীটা ঠিক চাকরির 10 বছর বয়সে সেও চলে গেল। বাঁচলাম আমার ছেলে আর আমি। আমার ছেলেটা কলেজে পড়াশোনা করত। ছেলেটা বেশ বড় হয়ে গেল, সাবালক হয়ে উঠল। আমি তখন বুঝতে শিখলাম যে আমার ছেলের এই মুহূর্তে খুবই প্রয়োজন বিয়ে শাদী দেওয়া দরকার। আজকাল ছেলেবেলায় নিজের ইচ্ছায় কখন কি ভুলভাল করে বসে। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ছেলের একদিন বলে উঠলাম যে হে গোকা, তোকে তো বিয়ে শাদী দিতে হবে। তখন আমার ছেলে বলে যে এই সমস্ত চিন্তা ছেড়ে দাও তো মা, বারবার বিয়ে বিয়ে করো কেন? আমার বিয়ের বয়স হয়েছে এটা আমিও জানি, কিন্তু বিয়ে করতে পাই আমার খুব বোরিং লাগে, ইচ্ছাই করে না বিয়ে শাদী করতে। চাকরিটি পাকড়টি না হলে কেমন করে বিয়ে করব? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, তোর বাবার পেনশনের টাকা তো কোনো রকম তোর আর আমার চলেই যাচ্ছে। তুই অতদিনে লেখাপড়াও করবি, বিয়ে শাদী কর, চাকরির খোঁজ খবর কর, তারপরে তুই চাকরি পেলে আরেকটু ভালো হবে, কিন্তু বিয়ে শাদী তা সেরে নে। এভাবে সংসারে আর কতদিন আমি তোর সেবাটা করব? কে কার কথা শোনে? ও যেন আমার কথা আর সহ্যই করতে পারে না। ও আমার কাছ থেকে বিয়ের কথা বললে উঠে চলে যায়। তারপর এভাবে চলতে চলতে একদিন রাত্রে আমাকে সে ডেকে বলতেছে, শোনো, তুমি যে আমাকে বিয়ে বিয়ে করো, আসলে আমার বিয়ে করতে ইচ্ছা করে না। কেন জানো? তখন আমি বললাম যে কেন? তখন ও আমাকে আস্তে করে কাছে এগিয়ে এসে বলতো যে বৌদি, আমি তোমাকে বলি, তুমি আবার আমাকে রাগ করবে না তো? তখন আমি বললাম, না, তোকে রাগ করব কেন? তুই আর আমি তো এই বাড়ির মধ্যে বাস করি, আর দেখ না, তুই আমার একটাই ছেলে, আর তো আমার কোনো সন্তানাদিও নেই, স্বামীও নেই। আবার আমিও যে বুড়ো হয়ে গেছি তা তো না, কিন্তু তোকে নিয়ে এভাবে পড়ে থাকি। তুই এখন বড় হয়ে গেছিস, মানুষ কত কথা কি করবে না করবে, এই জন্য বলে কি একটা বিয়ে শাদী কর। তুই তো আমার কথাই শুনিস না, তো তুই কি বলতে চাইছিস বল? তখন ও আমারে বলে, তোমারে আমার খুব ভালো লাগে। তখন আমি বললাম, কি? হ্যাঁ, আমি তোর মা, আমাকে তো তোর ভালো লাগতেই পারে, আমাকে তো তোর ভালো লাগতে হবে, কারণ আমি তোর মা না? আমাকে ভালো লাগলে ভালোবাসবি, সারা জীবন কাছে রাখবি, আমার সেবা করবি, এটাই তো তোর কাজ। তখন ও আমাকে বলে, না এটা তো বটে, তবু এক্সট্রা আরও ভালো লাগে বেশি। তখন আমি চিন্তা করলাম, খোকা তো বড় হয়েছে, আসলে মনের ভাবসা কি বলতে চাইছে। তখন খোকারে আমি বললাম, আচ্ছা, এক্সট্রা কেমন কি ভালোবাসা রে? কি প্রেম জমেছে তোর মায়ের প্রতি তোর মনের মধ্যে, একটু বুঝিয়া বলতো। তখন ও আমারে বলে, মা শোনো, তোমার এই কোমর ঠোঁটটা, এই মায়াবী চেহারা, আর এই যে মেয়ের যুক্ত কোমর, নাদোষ নাদোষ এত সুন্দর, পায়ের থেকে মাথা দিয়ে দেখলে না আমার পোড়ানটা জড়িয়ে যায়। এই জন্য কখনো ইচ্ছে করে না যে আমি পরের মেয়েকে ঘরে নিয়ে এসে সংসার করব। তোমার আমার ভীষণ ভালো লাগে মা, জানো? কি করে যে তোমাকে ওই কথাটা বলি। তখন আমি বললাম, আরে খোকা, কোন কথাটা বলবি? এত কথা বলতে সে মাঝখানে আবার কোন কথাটা তোমার মনের মধ্যে আটকে আছে? এটা পরিষ্কার করে বলতো, আমাকে ক্লিয়ার করে বল, কি হয়েছে? তখন ও আমাকে বলে, কি হয়েছে মানে তুমি জানো না? আমি এখন বড় হয়েছি, আর তোমার কষ্ট আর আমি কতকাল এভাবে দেখব? তোমার কষ্ট তুমি কষ্টে থাকো, এটা আমি চাই না মা। তখন আমি বললাম, আচ্ছা ভালো পাঠা, তুই আমার সন্তান, তুই আমার কষ্ট তো সহ্য করতে পারতেছিস না, এটা আমিও জানি, কিন্তু আমার কোনো কষ্ট, আমি হাতে কষ্ট করছি না, কাপড়ে কষ্ট করছি না, টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার তো সবই একরকম চলে যাচ্ছে। তোর বাবার পেনশনের টাকায়
সুন্দরভাবে তোর আর আমার লাইফটা চলে যাচ্ছে। তাহলে কষ্টটা কোথায়? কিসের কথা বলছিস তুই? হ্যাঁ খোকা। তখনও আমাকে বলে, না মা, তুমি আসলে যেটা ভাবছ সেটা না, তুমি আসল কথাটা বলছই না। তখন আমি বললাম, আচ্ছা আসল তো কোন কথাটা এত ইংরি বিড়ি না বলে খুব টাস করে বলে গেছো করি। আমার এই সমস্ত পেঁচানো কথা ভালো লাগে না। এই কথা বলে মানে আমি একটু ঘুমটা দিলাম যে ওর মদ খাওয়ার জন্য কেমন লাগতেছে। তখন খোকা আমারে বলে, বাট তোমারে আমার খুব ভীষণ আদর করতে ইচ্ছে করছে, দেখে কাফি আগায় আসো তো। এই কথা বলে খোকা আমারে এক টানে এক ঝাটকা টান দিয়ে ওর বুকের মধ্যে আমারে জড়িয়ে ধরল। ধরে আমার ঠোঁট মুখের মধ্যে দিয়ে খাইতে লাগলো, মানে কপালে কিস করে বুকের মধ্যে আঁকতে ধরে রাখলো, যেন ছেলে আমারে খুব ভালোবাসতে লাগলো। মাকে এভাবে আর কখনোই ও ভালোবাসেনি। আমি ওর ভাবসাব দেখে মানে চুট করে আছি। দেখি বলা আমার কি করে আজকে। ও বাবা, এরকম করতে করতে খিসমিস খিসমিস করে এরপরে সে আমার কানের কাছে মুখটি বলে, মা শোনো, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে কথাটা বলতে পারি। তখন আমি আসলে ওর ওই আদরের ছোঁয়া, ওই রকম ভালোবাসায় আমি একটু মুগ্ধ হয়ে গেছি। আমি কেমন যেন আমার লাগতেছিল। আমি দারুণ বিষণ্ণতার সাথে ওকে বললাম, আচ্ছা খোকাতি বলতো কি বলতে চাইছিস। তখনও আমারে বলে, আজকে থেকে কিন্তু তুমি আর আমি এই রুমে ঘুমাবো। তুমি জানো না মা, আমি একলাস হইলে আমারে ববাই ধরে, আমি ঘুমাইতে রাত্রে আমার কাপ্পি করে, আমার গায়ে কেউ টাচ না করলে আমি ঠিক হইতে পারি না। কেন তুমি আমারে ওই রুমে রাখো? এখন তো আর বাবাও নেই, কেউ নেই। আর তোমার এই কুমারী বয়সে এই যৌবন ভর্তি এরকম ঠসটা যৌবন, একটা যৌবন ভর্তি একটা মেয়ে তুমি জীবনে বিয়ে শাদী করলেন না, আবার এইভাবে পড়ে থাকলে তুমি। আর তোমারে দেখে আমি তো এখন বড় হয়েছি, আমার তো একদম ভালো লাগে না। বোঝো না কেন এটা? তখন ছেলের কথা শুনে আমি দারুণ বিষণ্ণতার সাথে অবাক দৃষ্টিতে ওর দিকে একজনে তাকিয়ে থাকলাম যে ওইটা কি বলাইটা কি হচ্ছেটা কি এসব? আদেও কি তা সম্ভব? নিজের বিবেকের কাছে প্রশ্ন করছি। তারপরে না তখন আমি খোকারে বললাম, ভাই তোরে একটু হাসপাতাল দিয়েছে এটাকে, তুই এই সমস্ত কথা আমারে বলছিস, তোর মুখে কথা বাঁধল না? এই সমস্ত কথা বলতে তোর আটকায় না একদম? আমি আর তোর মা তোকে কোলে ফিতি করে এত বড় মানুষ করছিস, তুই আজ কলেজে পড়াশোনা করছিস, বড্ড যুবক হয়ে গেছিস, বড় হয়ে গেছিস না? তখন খোকা আমারে বলে, তুমি আমারে যতই শাসন বরণ করো মা, তুমি যতই আমাকে শাসাও, কিন্তু এটা তোমার মুখের কথা। কিন্তু মা, ওই যে তোমাকে যেভাবে বুকের জুড়ে বুকের মধ্যে আলকে রেখেছিলাম, ওইটা পেয়ে তুমি অনেক খুশি হয়েছ। এটা হচ্ছে তোমার মনের কথা, সেটা তুমি কিন্তু আদেও আমার কাছে প্রকাশ করছো না, এটা আমি জানি মা। কি ঠিক বলিনি? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, আসলে তোর বাবা আজ মারা গেছে কতটা বছর, আমি নিজের সতীত্ব বজায় রেখে তোকে লালন পালন করে বড় করতেছি। তোর বাবার পেনশনের টাকা যদি হাতে না থাকতো তাহলে তোর চিন্তা মনে করা হতো না। তোকে নিয়ে হোক আর যেভাবেই হোক বিয়ে শাদির চিন্তা ভাবনা একটা করতেই হতো, কারণ তোর নানা নানু তো বেঁচে নেই, অর্থাৎ আমার বাবা মা, তারাও তো বেঁচে নেই। আমি উঠতাম কোথায় যে বল, কি করতাম? তখন খোকা আমারে বলে, হ্যাঁ মা, সেটা তো জানি, তুমি সব কিছু বিসর্জন দিয়েছ শুধু আমার কারণে। আরে বাবার পেনশন টাকা আজাই বিধায় আমারে তুমি একদম আনন্দের এতদূর লেখাপড়া করে আগায় নিয়ে আসছো, এটা তো বুঝি। কিন্তু আমি তো এখন বড় হয়েছি, এই জন্যই তো বলতেছি, তোমার দায়িত্বটা তো আমি এখন নিয়ে নেব। তো শুধু কি তোমার ভরণ পোষণ, কাপড় চোপড়, খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেই আমার চলবে? তোমার আনুষঙ্গিক এই সমস্ত দায়িত্বটি আমি নিতে চাই। কথাটা কি বুঝতে পারছো? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, আমি তো সব বুঝতে পারি। আসলে তুই যে এতক্ষণ ধরে আমারে কি বুঝাইতে চাইছিস এটা আমি ক্লিয়ার বুঝে গেছি, আমারে আর বুঝাইতে হবে না। কিন্তু শোন, এটা লোকজন জানলে কি হবে একটাবার ভেবে দেখেছিস? কেমন করে তুই আমার এই কথাটা বললি? এই যে আমার অজান্তে তুই আমাকে ঝট করে বুকে টান দিয়ে জাগ করলি, মানে এটা কি ভালো হলো? তুই আমাকে কি বা মায়ের চোখে দেখে এটা করছিস, নাকি অন্য রকম রূপে? তখনও আমারে বলে, কেন তুমি এটা বুঝতে পারোনি? কারণ আমি জানি তুমি এই বিষয়ে অনেক কষ্টে আছো। তখন আমি বললাম, কোন বিষয়ে রে? তখনও বলে, না মা, তুমি আবারও না বুঝায় ভান করছো কেন?
কেন আমি তোমারে জড়িয়ে ধরছি, আদর করছি, নিশ্চয়ই তোমার মনের মধ্যে দোলা দিছে, তোমার ভালো লাগছে, কিন্তু এটা তো তুমি প্রকাশ করছো না। কিন্তু মা, আমি তোমার চোখের ভাষায় বুঝতে পারি তোমার মন অনেক কিছু চাইছে, কিন্তু তুমিও লজ্জায় পড়ে আছো। শোনো মা, এই সমস্ত চিন্তা ছেড়ে সোজা আমি তোমাকে যে প্রস্তাবটা করছি, আজকে বা কালকের থেকে তুমি আর আমি একই রুমে কিন্তু ঘুমাবো, আর 2 রুমে দুজনে থাকবো না। কি রাজি আছো তো? তখন ওর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে ওর যেটা মতলব ওটা করেই ছাড়বে, কিন্তু আমি তো ওকে এটা না করতে পারতেছি না। নিষেধ করলেও যদি আবার ও রাগ করে আমারে ফেলে কোথাও চলে যায়, তাহলে আমার জীবনে তো সবই মিথ্যা। আমি কারে ধরে থাকব? ও আমার একমাত্র সন্তান, বড় আদরের। এটা ভেবে ওকে বললাম, মাতা, তুই আমাকে একটা দিন একটা রাত সময় দে, আমি একটু ভেবে চিনতে দেখি। আর তুই আমার সাথে যে ধরনের আচরণ করছিস, এইটা যেন আর কোনো ব্যক্তি না বোঝে, না জানে। কোনো মানুষের সামনে এ ধরনের করবি না খোকা। তখনও বলল, ঠিক আছে মা, তুমি যেটা বলছো তোমাকে আমি সময় দিলাম। আর আমি কি এতই পাগল যে আমি মানুষের সামনে তোমার সাথে এই ধরনের কথা বলা, আলাপ আলোচনা করব বা এই ধরনের ব্যবহার করব? তুমি এই নিয়ে চিন্তা করো না, কিন্তু আমি তোমাকে যেটা বললাম এটা তোমার মাথায় রাখো। ঠিক কালকে সন্ধ্যায় আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করব। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করেও শুয়ে পড়ল। আমিও আমার রুমে আবারও সিক্রেট হয়ে শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে আমার আর ঘুম আসতেছে না। যে ছেলে আমারে কি বলল, এটা কি আদৌ সম্ভব? কেমন হয়? আবার এদিকে ভাবতেছি, আমার স্বামীটা আজ 6টা বছর নাই। আমার কাছে জীবনে স্বামীর সকাল আর সব কিছু বিসর্জন দিলাম। দুনিয়াতে আর বাঁচব ককাল। আসলে স্বামীর সাথে যে একটা সম্পর্ক, একটা স্ত্রীর, তার কাছে যে চাওয়া, সেটা থেকে তো একদম আমি বিতাড়িত হলাম। আমার জীবনে কোনো কিছু আশাই পূরণ হলো না। আর ছেলে যেটা আমাকে প্রপোজ করছে, আচ্ছা ওর সাথে যদি আমি ওর কথায় রাজি হয়ে যাই, এটা তো আমরা 4 দলের মধ্যেই, মা এবং ছেলে, কেউ তো বুঝবে না। তাহলে কি আমি রাজি হয়ে যাব? এটা আমি নিজের মনের কাছে প্রশ্ন করছি এবং অ্যান্সার খুঁজে বার করছি। কিন্তু আমার মন বলে, হ্যাঁ, তুই রাজি হয়ে যা। তাছাড়া তুই কি করবি? এতটা পথ পেরিয়ে আসছিস, এই বয়সে এই ছেলেকে রেখে তুই কোথায় আবার বিয়ে শাদী করে যাবি? তোর ছেলে যেটা বলছে তুই রাজি হয়ে যা, এটা ওর মনের মধ্যে থেকে আমাকে উত্তর দিয়ে দেয়। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, রাতটুকু পোহাক, কালকে আমি ওকে, ও যদি জিজ্ঞেস করে আমি নিজ থেকে বলবো না। ও যদি নিজের থেকে আমাকে প্রশ্ন করে, তাহলে আমি যে কোনোভাবে হ্যাঁ বলে দেব। তারপরে এই ভেবে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু যতই চেষ্টা করি আমার আর ঘুম আসে না। রাত 1টা বাজে, 2টা বাজে, এভাবে উঠবিস ছটপট করতে করতে খুব ঘুমানোর চেষ্টা করতেছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা পুরো অন্ধকার। তখন আমার মনের মধ্যে আরো চিন্তা জর্জর হচ্ছে, পুরা অস্থির হয়ে যাচ্ছে শরীরটা, ঘেমে গরমে, তারপরে নানান রকম চিন্তা ভাবনা করতেছি। আমি দেখতে শুনতে অনেক মোটা সোদায়, হুষ্টুপুষ্ট, আর স্বামী নেই। এই তো কোনো আরাবি, কোনো কষ্ট নেই। আরো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, কোমরে অনেক চর্বি ধরে গেছে, ফর্সা, গর্তযুক্ত সবকিছু, অনেক কিছু আমার ভালো। সবাই বলে, আমার ছেলেও বলে, আমার খোমর ঠোঁটটা নাকি খুবই আকর্ষণীয়, ওনাকে খুব ভালো লাগে আমার মায়াবী চেহারাটা। এই জন্য আমাকে বারবার এত আদর করতে ইচ্ছে করছে ওর। এটা আমি বুঝতে পারছি, ওকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না, তো কাল ওকে আমি এটা জানিয়েই দেব। এই বলে আবারও এভাবে টাইপ করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, তারপরে আমি রান্না বান্না সেরে ওকে খাইয়ে যে আমার কলেজে বের হয়ে চলে যাব। আমাকে বলল যে মা, তুমি আমাকে 500 টাকা দাও তো। তখন আমি বললাম, হ্যালো খোকা, আজ আমার আবার 500 টাকা একবারে চাইছিস কেন? এত টাকা কি করবি? তুই তো কলেজে যাওয়ার সময় প্রত্যেকদিন 100 টাকা চাইস আমার কাছে। তখনও আমারে বলে, সেটা তুমি বুঝবা না, আমি আজকে বাসায় ফিরি তারপর বুঝিয়ে দিব। তখন ওর কথা না করে আমি টাকা ওকে 500 টাকা বের করে দিলাম। ও টাকাটা নিয়ে সোজা কলেজে চলে গেল। তারপরে বিকেলে কলেজ থেকে বাসায় ফিরলো। আমি এদিকে একটু সকাল সকালে রান্না চড়িয়ে দিছিলাম, চুলার পিঠে বসে আছি। ও আমারে গেট থেকে ঢুকেই বলতেছে, সুন্দরী বুড়ি, সুন্দরী বুড়ি। তখন আমি হেসে দিয়ে বলছি, পোলা আবার আজকে কাহারে এই নামে ডাকে? আমি উত্তর নিচ্ছি না।
তারপরে ওর হাতে একটা ব্যাগ, ও দাঁড়িয়ে আছে আমার পিছনে, বলতেছে, এই সুন্দরী বুড়ি, তোমারে আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তখন আমি হেসে দিয়ে বলছি, বাবা তোমার মনে আজ এত রং লাগছে, আমি আবার সুন্দরী বুড়ি হলাম কি করে? তখন আমারে ও পিছন থেকে জড়িয়ে ধরে বলে, শোনো, তোমারে আজকে থেকে আমি সুন্দরী বুড়ি বলে ডাকবো, কারণ তুমি আসলেও অপরূপ সুন্দরী। তোমাকে দেখলে আমার আর 10 হয়ে যায় না, অনেক আদর করতে ইচ্ছে করছে। তো কি ডিসিশন নিলে আগে বলো, তারপর ব্যাগটা হাতে নাও। তখন আমি চূড়ার দিকে খড়ি তাক করে দিতে দিতে বলছি, ওদিকে মুখ ফিরিয়ে, জানি না, যাও তো। তখন ও আবার বলে, না না, আমি যাব না। কালকে গত রাত্রে যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি আজকে উত্তর দিতে চাইছো, কিন্তু আমাকে বলেছিলে আগে বলো। তখন আমি আবারও মাথা নিচু করে বললাম, হ্যাঁ যাও, পাইছে তো। এই কথা বলার পরে খোকা যেন পিছন থেকে আমায় উঠে বলতেছে যে, আচ্ছা সুন্দরী বুড়ি, বুঝতে পারছি তুমি রাজি হয়ে গেছো, মুখ কেশো না, আমার এদিকে আসো। তখন আমি লজ্জায় আমি যেন নতুন করে আজকে ওর দিকে তাকাইতে শুরু করলাম। ওর দিকে মুখ ফিরিয়ে দেখি ওর হাতে একটা ব্যাগ, কিছু একটা আনছো ব্যাগের মধ্যে। তখন আমি বললাম, এটার মধ্যে কি আনছো? তখন ও আমারে হাতে ধরিয়ে দিয়ে বলে যে, এটা আমি যা কিছু আনছি, এটা আজকে নিজে পরিধান করে আমার সামনে আসবে, আমাকে দেখাবে। তো আমি তখন বললাম, এটা কখন দেখবে তুমি? তখন ও বলছে, রাইতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাইতে যাব। আজকে তো তোমার আর আমার শোয়ার জায়গায় একটা রুমে, তখন ঠিক তুমি ড্রেসিং টেবিলের সামনে যে গ্লাসের সামনে দাঁড়িয়ে সুন্দর করে এগুলো পরিধান করবে, করে আমাকে দেখাবে। আমি এই রুমে এই ফার্স্ট শয্যার মধ্যে তোমাকে আমি দেখতে চাই, কি রাজি তো? তখন আমি বললাম যে হ্যাঁ, মাথা নাড়িয়ে ওকে উত্তর দিলাম। তারপর ব্যাগটা হাতে নিয়ে আমি খুললাম না যে কি আনছে, পরে দেখব, এখন আমি রান্না বান্না কাজে ব্যস্ত আছি। যাই হোক, আমি ব্যাগটা ঘরে রেখে দিয়ে আসলাম। রেখে দিয়ে রান্না বান্না সেরে ও ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বিকেলে একটু ঘুরতে বের হলো ও, আর আমি রান্না বান্না সেরে সন্ধ্যা হলো, ঘরে উঠলাম। তারপরে সন্ধ্যার পরে ও বাসায় ফিরলো। ওকে বললাম, হ্যাঁ খোকা, খাওয়া দাওয়া করে নে। তো বলতেছে, হ্যাঁ সুন্দরী বুড়ি, এই তো আসছি, তোমার হাতের আজকে রান্না আমি খাবো এবং আমি তোমাকে নিয়ে যাতে খাইয়ে দিব। এই বলে খোকা আমার পাশে এসে বসলো, কিন্তু এতদিন কোনোদিন আমার পাশে এভাবে বসে না। আমি একটা কথা বললেই ও ছান করে উঠে চলে যেত। আজ বড় কাছে যেন চুম্বকের মতো আগিয়ে আসতেছে। আমি তো বুঝতেই পারছি ওর মতলব। ভাবসা আসলো মনের মধ্যে, আজকে কি চলছে এসব। খাওয়ার পরে খোকা পাশে বসে আমি ভাত দিলাম। ও অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে গালে তুলে খাইয়ে দিল, আর আমার দিকে একজনে তাকিয়ে আছে। আমি এত না করছি, ও ছাড়েই না, বলছে আমার হাতের খাওয়া আজকে তোমাকে খেতেই হবে সুন্দরী বুড়ি। মানে ও যেন ওর আমাকে মা ডাক ছেড়ে দিল, মা বোন ডাকছেই না, শুধু সুন্দরী বুড়ি আর সুন্দরী বসে বসে ডাকছে। আর ও হঠাৎ করে এই নতুন ডাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ডাকটা ও কোথা থেকে পেল, এটাও ওকে আমি প্রশ্ন করব ভাবে হঠাৎ করে খাওয়ার শেষে প্রশ্ন করলাম, আচ্ছা খোকা, তুই আমাকে হঠাৎ করে সুন্দরী বুড়ি বলে ডাকছিস কেন রে? এই ডাকটা তুই কোথায় পেলি? তখন ও আমাকে বলে, মা শোনো, আমি যখন ছোট ছিলাম, বাবা এভাবে অফিস থেকে ফেরার পথে ব্যাগের মধ্যে অনেক ফলমল, খাওয়া দাওয়া এগুলো নিয়ে এসে গেট থেকে তোমাকে সুন্দরী বুড়ি বলে ডাকছে। এটা আমি একদিন, 2 দিন, কয়েকদিন করে ফলো করছি, শুনছিলাম। সেই স্মৃতিটা আমার মনের মধ্যে আমি ধরে রাখছি, কিন্তু তুমি ভুলে গেছো। তখন আমি বললাম যে, ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তোমাকে এভাবে ডাকতো, কিন্তু আমার তো এটা মনেই নেই রে বাবা। তখন ও বলে, হ্যাঁ, এই তোমার ভালোবাসা বাবার, ভুলে গেছো। 10টা বছর অতিবাহিত হয়ে গেছে, বাবার আদর, যত্ন, সোহাগ, তার স্মৃতির সব মন থেকে বুঝে ফেলছো। তখন আমি বললাম, হ্যাঁ, আসলে তোর বাবার সবকিছু মনে করলে কি আর আমি থাকতে পারতাম বল খোকা? সবকিছু ভুলেই তো সুন্দরভাবে বেঁচে আছি রে তোকে নিয়ে। তা না হলে যে আমিও থাকতাম না। মানুষ যদি পিছনের পুরনো স্মৃতি ধরে রাখে, সে মানুষ কখনো সঠিকভাবে বাঁচতে পারে না রে খোকা। তখন ছেলে বলে যে, হ্যাঁ, এটা বড় বুদ্ধিমানের কথা বলছে তুমি, কিন্তু শোনো মা, ওই যে বাবা সুন্দরী বুড়ি বলে ডাকছো, এই জন্য আমি তোমারে সুন্দরী বুড়ি বলে ডাকছি। তুমি কি আমার কথা মাইন্ড করছো? তখন আমি বললাম, না রে খোকা, এখন আমি বুঝতে পারছি, এই জন্যই তো বললি। আমাকে কেন যেন এই ডাকটা আমার খুব পরিচিত, সুন্দরী বুড়ি বলে আমার পোলা ডাকছে আমারে। হঠাৎ করে এই ডাকটা কোথা বেল কোথায় যেন, কে যেন আমারে ডাকতে, আমার মনে পড়ছে এখন। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা, তাহলে তুই আর মা বলে আমাকে ডাকবি না। তখনও আমাকে বলে, ও আজকের পর থেকে কখনোই তোমারে আর মা বলে ডাকবো না, মা ডাক জীবনে বউ শুনছ। আজকের থেকে তোমার যেহেতু সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেব, তাই বাবা তোমার সাথে যেভাবে জমতো, আমি তোমাকেই সুন্দরী বই বলেই ডাকবো। তখন আমি বললাম,
আচ্ছা বাবা, তোর যখন এত ইচ্ছা তাহলে তুই সুন্দরী বই বলেই ডাকিস। এই বলে খাওয়া দাওয়া শেষ করে ওর সাথে কথাবার্তা শেষ করে আমি আমার রুমে বিছানা পাতল ঠিক করে শুতে আসলাম। তখন রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু ও বাবা, ও দেখে ওর পালিশ নিয়ে সোজা আমার রুমে চলে আসে, এসে দরজা লাগিয়ে দেয়। তখন আমি বললাম, কিরে খোকা, এই রুমে কেন, ওই রুমে যা। তখন ও বলে, তুমি কিন্তু আমার উত্তর দিয়ে দিছো। হ্যাঁ বলছো, তুমি আবার এখনই নাটক করার কি মানে আছে তোমার? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগিয়ে দাও। তোর যখন এত ইচ্ছা, আমার পাশে ঘুমানোর ইচ্ছা, শো পোলাই তো শুবে। তখন ও বলছে, আচ্ছা শুভ, কিন্তু ওর আরেকটা কাজ বাকি আছে যে। তখন আমি বললাম, কি কাজ? তখন ও বলছে, কেন, ওই যে একটা ব্যাগ হাতে তোমার ধরিয়ে দিলাম, ওই ব্যাগটার মধ্যে কি আছে একটা বার কি খুলে দেখেছো তুমি? তখন আমি চিন্তা করলাম যে কই না তো, দেখি তো আমি ব্যাগটা খুলে এখন দেখি ওর মধ্যে, ওরে বাবা, সে সুন্দর সুন্দর ডিজাইনের চাইনিজ ব্রা, কত সুন্দর আইটেমের বড় বড় বাটি ব্রা, আরো অনেক কিছু আছে বন্ধুরা, ছোট ছোট, যেগুলা মানে এগুলা আর আমি বললাম না, আমাকে নাকি এগুলা পরিধান করতে হবে ওর সামনে। চিন্তা করছো তোমরা? তারপরে তো আমি বললাম যে এগুলা কেন? তো বলতেছে, হ্যাঁ এগুলা আনছি, এগুলা তোমার এই করে আমার সামনে পরিবেশন করতে হবে তোমাকে, আজকেই তোমাকে এটা বলবো, আর কখনো বলবো না। তোমার লজ্জাটা ভাঙানো উচিত। কেন? তুমি অনেক কথাই আমার সামনে মুখ ছাটি কথা বলো, এটা হবে না। আজকের পর থেকে তুমি বাবার সাথে যেভাবে চলছে বিগত জীবনে, ওই মুখ জোর করে কথা কাও, মনের মধ্যে যে কথা আসতো সে কথা হাসতে হাসতে বলে দেওয়া, এরকম অভ্যাস করো তুমি। লজ্জা তোমার আজ আমি ভাঙিয়ে ছাড়বো। তারপরে কথা শুনে মুচকি হাসি দিয়ে আমি বললাম যে, তাহলে লাইটটা অফ করে দেই? তবে লাইট অফ করলে তো আমি তোমাকে দেখতেই পারবো না। কেন লাইট অফ করবা? এই যে আমি খাটের উপরে চুপ করে বসে থাকলাম, তুমি নিজে এগুলা পরিধান করো। তারপরে দেখ কি একটা মহাইয়াতে পড়লাম। তারপরে বাধ্য হলাম, মানে আস্তে আস্তে করে এগুলা পড়লাম, ওইটা ছোট ইয়াটা পড়লাম। তারপরে পরে সুন্দর একটা করে আমি, মানে মানুষ মানে একটু মোটা তো, আর কিছু নতুন লিপস্টিক নিয়ে আসছে, মানে খয়েরি কালারের। তারপরে হচ্ছে সাজুগুজু মেকআপ টেকআপ, এটা সেটা সুন্দর। আমার মাথার চুল, আমার পায়ের কেন, মানে খুব লম্বা চুল ছিল, এটা ছেড়ে দিলে দারুণ লাগতো। সাজ অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আমি আসলে চোখখান বন্ধ করে, অনেকদিন সাজে না তো, আজকে যেন বিয়ের সাজে সাজতেছি। এত সুন্দর করে ঠোঁট রানায় সাজলাম, সে যে কমল গোলাপি ঠোঁট দুটোকে একদিন মজ্জল করে ফুটিয়ে তুললাম, মুখটা যেন ফর্সায় রাঙিয়ে গেল। এইভাবে সেজাগুজি করে ওইভাবে ওই সমস্ত পড়লাম, পোলা যেগুলো নিয়ে আসছে, পরে আমি ওর দিকে একদিনে সোজা হয়ে তাকিয়ে আছি, ও আমার দিকে যেন এক নজরে 10 মিনিট তাকিয়ে আছে, ওর চোখে দৃষ্টিই পড়ছে না। তো আমি বললাম যে হয়েছে এবার, এখন লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ি? তো বলতেছে যে হ্যাঁ, লাইটটা একটু পরেই বন্ধ করো, তুমি আমার কাছে একটু আগায় আসো তো। তারপরে যাই হোক আমি তার সামনে আগায় গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে, এখানে বসো। আমি বসে পড়লাম, চুপচাপ, কথা বলছি না, প্লিজ মাটির নিচে মুখ করে চুপ করে আছি। লজ্জায় মুখটা ভাঙিয়ে বলতেছে আমাকে, আমার দিকে তাকাও। আবার তাকালাম, সে কাছে আসলো। তারপরে না সে আমাকে আঁকড়ে ধরে, মানে লিপস সে 10 মিনিট ভরে করলো। অত সুন্দর করে যদি এটা খাইতে পারে চকলেটের মতো, ওর বাবাও কখনো এভাবে খায়নি। মানে একটা ছেলে মাকে দিয়ে এতভাবে আদর আপন পারে ভাবাই যায় না। ও দারুণভাবে আমাকে এই গালে ও গালে কপালে বুকে কত সুন্দর করে ঠোঁট নিয়ে যথা 10 মিনিট খাইতে লাগলো। না আমার খুব ভীষণ ভালো লাগে। তারপর এক পর্যায়ে যাই হোক এই সমস্ত বন্ধ করে আমি লাইটটা বন্ধ করে দিলাম। আমি বললাম যে যা, আমার ভীষণ লজ্জা করছে। তোমার কেন লজ্জা করে না? তখন খোকা বলে, কিসের লজ্জা? লজ্জার দিন শেষ, আমি তোমার পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছি। আজকের পর থেকে শুধু তুমি তুমি আর আমি। আমার জীবনে আমি কোনো মেয়েকে দেখতে চাই না। আমি যদি তোমার সেবা করে দিতে পারি তাহলে খুব ভালো হবে, এবং এই সুযোগটা কিন্তু আমাকে দিতেই হবে। তুমি হ্যাঁ বলছো? তখন আমি বললাম, ঠিক আছে, আমি যত হ্যাঁ বলছি, আমার জবান এক, আমি আর কখনো তোমাকে না করব না। তো কি হবে? তখন ও বলতেছে, কি হবে মানে? এদিকে আসো, লাইটটা বন্ধ করে দাও। তো নিজেই লাইটটা বন্ধ করে দিয়ে আমি টাস্কর বিছানায় শুয়ে পড়লাম। তো শুয়ে ও টুকটুক করে আমার দিকে আগায়, সে আমাকে অনেক জড়িয়ে ধরে আরো বাঁচতে লাগলো। তো যাই হোক তারপরে ওই রাত্রে সেও আমার সাথে অনেক গল্প, সে গল্প পুরনো ইতিহাস, কলেজের গল্প, মানে সব গল্পের মাঝে যেন ওই কথাটা আমাকে বলে আর সাহস পাচ্ছে না। আসল কথাটা তো আমি তখন ওকে বললাম যে এত ন্যাকাম তো আমার ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, রাত
প্রায় 1টা বেজে যাচ্ছে তোর এই ভঙ্গিমা করতে করতে। আর কত, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ত। ও এখন বলে কিসের ঘুম, এই বলে আমাকে চাপে জড়িয়ে ধরে চেষ্টা করব। যা কইরা ওর সাথে আবার 3বার না 4বার বলা সকাল আরতি। ও অত সময় ধরে যে এভাবে ইয়া করতে পারে এটা আমার কখনো জানা ছিল না। মানে আমার ভীষণ ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একটা নতুন জীবন পাইলাম। মানে এত সুখ শান্তি থাকতে কেন আমি দিনের পর দিনে এতটা অসুবিধা করে আছি? আমার মনের মধ্যে ছিলই না যে আমার খোকা এত বড় হয়ে গেছে, যুবক ছেলে হয়ে গেছে, আর ওইটা পারফেক্ট ফসল। মোটা আমার খুব ভালো লাগে। আমার পুরাণটা একদম আনন্দে ভরে যায় ওর কথাবার্তা, ওর ব্যবহারে। তারপরে যা ওই রাত্রে 3-4 বার এভাবে অনেক কায়দা কৌশল আইটেম চিৎকার কত রকমেতে যে তারপরেও ভীষণ খুশি। ও আমাকে জানান সোনা পাখি বলে ডাকা শুরু করলো। যাক, পরের দিন ও যেন আমাকে মাথায় করে রাখতে রাখলো। অনেক আদর করতে শুরু করলো। আমাকে গালে তুলে খাওয়াবে, আমার গোসলের পানি উঠায় দেয়, আমাকে সংসারের অর্ধেক কাজই সেরে দেয়। এতটা যেন আপন হয়ে গেল। কিন্তু এতদিন কোথায় ছিল ওর ভালোবাসা? আজকে ওর এতটা ভালোবাসা উঠে উঠল কারণ ওই যে ওর সব কিছু চাওয়া পাওয়াও পেয়ে গেছে, আর আমিও না করছি না। ওকে পুরা পারমিশন দিয়ে দিছি, যার কারণে ও আমাকে সুন্দরভাবে সেবা যত্ন করা শুরু করলো, ঠিক একইভাবে। তারপর আমি বললাম, আচ্ছা এরে খোকা, একটা সময় ওকে বললাম যে এইভাবে থাকতে থাকতে যদি জীবনে কখনো কোনো কিছু হয়ে যায় তখন কি করবি? তো তখন বলেছে, ভালো হবে। এটা আবার কিসের তোমার নিষেধ আছে নাকি? তোমার আর আমার মধ্যে এসে থাকবে। সকাল তোমারও আছে, আমারও আছে। এ বয়সে তোমারও সন্তানের চেয়ে দরদ, আমারও দরদ। এটা না করো না। তখন আমি হেসে দেব, আচ্ছা যা হবার হবে। কে কি বলল ওটা ম্যাটার করে না। চুপ করে থাকলাম। যাক, এভাবে জীবন আর ওর আর আমার জীবনটা চলতে থাকলো বাকি জীবনটা। ও বিয়ে শাদী করল না আর কোনো দিন। তবে ওখান থেকে ওর চাকরি হওয়ার পরে ও কুমিল্লাতে বাসা ভাড়া করে থাকলো। ও আর আমি বাসা ভাড়া করে যখন ওখানে দৌড়ে গেলাম তখন তো আর এলাকার মাল জানলো না যে আমরা কোথায় আছি। আমাদের জীবন চলা পেতে খুব সহজ হলো। পরে 2 বছর বাদে আমাদের একটা কন্যা সন্তান হলো। যাই হোক, ওকে লালন পালন করতে করতে বাকি জীবনটা ওখানে নিয়ে কাটিয়ে দিলাম। কি আর করা, ভাগ্যদোষ। ওর হাতটাও আমি ফেলতে পারলাম না, ওর আপত্তি আর আমি না মেনে থাকতে পারলাম না বন্ধুরা। তো যতই যাই হোক না হোক, আসলে আমার জীবনে এটাই ঘটে গেছিল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আজ এই পর্যন্তই। তো এই গল্পটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।